স্নেহের ছাত্ররা, দ্বাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে জনসংখ্যা, সেই জনসংখ্যার একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে আমরা আগের ক্লাসে পরিব্রাজন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জনসংখ্যা পরিমাপের আরও দুটি পরিমাপক, সেই দুটি বিষয় নিয়ে, যার একটি হচ্ছে এইচ সেক্স রেশিও এবং আরেকটি হচ্ছে পপুলেশন স্ট্রাকচার বা পপুলেশন পিরামিড। এই দুটি বিষয়ের উপরে আজকে মূলত আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের মূল বিষয়গুলো। আজকে আমরা আলোচনা করতে চলেছি জনসংখ্যা পরিবর্তনের যে দুটি প্রধান নির্ধারকের বিষয়ে। তার মধ্যে একটি হচ্ছে স্ত্রী পুরুষ অনুপাত, বা ইংরেজিতে এটাকে বলা হয় এইচ সেক্স রেশিও, এবং আরেকটি হচ্ছে জনসংখ্যার কাঠামো বা জনসংখ্যা পিরামিড, ইংরেজিতে যেটাকে আমরা বলি পপুলেশন পিরামিড। তো এই দুটি বিষয় বা এই দুটি যে পরিমাপক জনসংখ্যা পরিবর্তনের নির্ধারকের পরিপ্রেক্ষিতে, আমরা তো এর আগে জনসংখ্যা, মোট জনসংখ্যা, জনবসতির ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার ইত্যাদি পড়ে এসেছি, বা পরিব্রাজন সেটাও পড়ে এসেছি। এটাও কিন্তু আরেকটা অন্যতম জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলে নারী এবং পুরুষ জনসংখ্যা কি পরিমাণে রয়েছে। এবং এই জনসংখ্যা যদি আমরা মানব সম্পদ হিসাবে দেখি, তাহলে কোন দেশ সেই মানব সম্পদের সব থেকে গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে, যেখানে তারা মানব সম্পদের সব থেকে উপযোগী ব্যবহার তারা করতে পারছে, সেই সমস্ত বিষয়গুলো জানতে গেলে কিন্তু আমাদের এই দুটি নির্ধারকের সাহায্য নিতে হয়, যার একটি হচ্ছে নারী পুরুষ অনুপাত এবং আরেকটি হচ্ছে জনসংখ্যা পিরামিড। তো এবার দেখো, তোমাদের সামনে পিডিএফটা রয়েছে, বইয়ের পিডিএফটা রয়েছে, এটাও তোমরা দেখতে পারো। আমি এখান থেকেই মূলত আলোচনাটা করছি কয়েকটা ক্লাস ধরে। প্রথমে হচ্ছে বয়স ভিত্তিক নারী পুরুষ অনুপাত বা এজ সেক্স রেশিও। সেখানে কি বলা হচ্ছে সংজ্ঞাতে, যে নারী পুরুষ অনুপাত বলতে প্রতি হাজার পুরুষ পিছু নারীর সংখ্যাকে বোঝায়। খুব সহজ হিসাব, যে 1000 জন পুরুষ পিছু একটা দেশে কতজন মহিলা রয়েছে জনসংখ্যায় যখন গণনা করা হয়, তারপরে কিন্তু এই হিসেব খুব সহজেই পাওয়া যায়। তার কারণ জনগণনা করার সময় নারী পুরুষ এটাকে ধরেই কিন্তু হিসেব করা হচ্ছে। সুতরাং সেই পরিসংখ্যানকে ব্যবহার করেই কিন্তু আমরা এই নারী পুরুষ অনুপাত বা এজ সেক্স রেশিও খুব সহজেই অঙ্কের মাধ্যমে কিন্তু বার করে নিতে পারি। আর যখন কোনো দেশের মোট নারী ও পুরুষের সংখ্যাকে তাদের বয়সের শ্রেণী অনুসারে জন্মহার, মৃত্যুহার, গঠন বিন্যাস ইত্যাদির পারস্পরিক সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় বয়স ভিত্তিক নারী পুরুষ অনুপাত বা লিঙ্গ অনুপাত। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, নারী পুরুষ অনুপাতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যে মোট নারী সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষ সংখ্যা ইন্টু 1000 করলে যেটা দাঁড়ায়, সেটাই হচ্ছে নারী পুরুষ অনুপাত। আর বয়স ভিত্তিক নারী পুরুষ অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই নারী পুরুষ অনুপাতটাকে যদি আমরা বিভিন্ন বয়ঃক্রমের গোষ্ঠীতে যদি গ্রুপে যদি আমরা ভাগ করতে পারি, এবং সেখানে গিয়ে যদি আমরা দেখি, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, যেমন 0 থেকে 10 বছর, এই এই বয়সী জনসংখ্যার মধ্যে কতজন পুরুষ পিছু কতজন মহিলা রয়েছে, বা হয়তো আমি বললাম যে 25 থেকে 50, এর মধ্যে কতজন পুরুষ পিছু কতজন মহিলা রয়েছে, এই হিসাবগুলো যদি আমরা বয়সের ভিত্তিতে যদি আমরা ভাগ করে দেখতে চাই, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু এজ সেক্স রেশিও বা বয়স ভিত্তিক নারী পুরুষ অনুপাত। এখানে একটা ভারতের পরিসংখ্যানের ক্ষেত্রে দেখাচ্ছে যে 2001 সালে ভারতে এই নারী পুরুষের অনুপাত ছিল প্রতি হাজারে 933 জন, যেটা 2011 সালে বৃদ্ধি পেয়ে গিয়ে দাঁড়ায় প্রতি হাজারে 940 জন। অর্থাৎ সর্বশেষ যে জনগণনা, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতে প্রতি 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু
940 জন মহিলা জনসংখ্যা রয়েছে। এবার যদি আমরা উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের মধ্যে এই নারী পুরুষের অনুপাতের একটা বিন্যাসগত পরিসংখ্যান যদি আমরা দেখি, কোন দেশে কিরকম থাকে সাধারণত, সেটা যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টা আরেকটুখানি বুঝতে আমাদের সুবিধা হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে আমরা কিরকম অবস্থানে রয়েছি সেটাও বুঝতে পারবো আমরা। তো বিশ্বের উন্নত দেশগুলো যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, তারপরে সুইডেন, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে নারী পুরুষের জনসংখ্যার ব্যবধান কিন্তু যথেষ্ট কম, অর্থাৎ প্রায় সমান সমান মহিলা এবং পুরুষ জনসংখ্যা। কারণ এই দেশগুলিতে শিক্ষার বিস্তার ও সমাজ সচেতনতা কিন্তু অনেক বেশি, ফলে সব ক্ষেত্রেই নারী ও পুরুষের সুযোগ সুবিধা প্রায় সমান এবং নারী মৃত্যুর হার সেখানে কম। তাই নারী পুরুষ অনুপাত বা লিঙ্গ অনুপাত যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বেশি। কিন্তু উন্নয়নশীল দেশগুলো যেমন পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ভিয়েতনাম, ব্রাজিল, মিশর ইত্যাদি দেশগুলোতে দেখা যায় যে এখানে কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় নারী পুরুষ জনসংখ্যার ব্যবধান কিন্তু অনেক বেশি। প্রকৃতপক্ষে এখানে নারী শিক্ষার অভাব, নারীর প্রতি অবহেলা বা সমাজ সচেতনতার অভাব, এই সমস্ত কারণে নারী মৃত্যুর হার বেশি। ফলস্বরূপ এই দেশগুলোতে কিন্তু নারী পুরুষ অনুপাত অনেক কম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উন্নত দেশ আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই এজ সেক্স রেশিওর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় থাকে। অর্থাৎ উন্নয়নশীল দেশ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি জায়গায় এখানে কিন্তু নারী পুরুষ অনুপাত কম। আমরা তো 2011 সালে আমাদের ভারতের পরিসংখ্যানটা এখানে বললামই যে প্রতি 1000 জন জনসংখ্যা, পুরুষ জনসংখ্যা পিছু 940 জন। এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা বা নরওয়ের মতন উন্নত দেশগুলোতে কিন্তু এটা প্রায় সমান সমান থাকে। অর্থাৎ 1000 জন জনসংখ্যা পিছু হয়তো দেখা গেল 1000 জন বা তার থেকে হয়তো দু চারটে কম মহিলা জনসংখ্যা সেখানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রায় সমান সমান সেখানে দেখতে পাওয়া যায়, যেখানে উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু মহিলা জনসংখ্যা পুরুষ জনসংখ্যার থেকে কিন্তু অনেকটাই কম থাকছে। এবার এই অংশে দেখো যে নারী পুরুষ অনুপাত প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা, এই যে আমি উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের কথা বললাম, দুটোর মধ্যে একটা পার্থক্য রেখে আলোচনা করা হলো, সেটাকেই কতগুলো দেশের পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়েছে এই তালিকাটার মধ্যে। প্রথমেই দেখো রয়েছে একদম বাঁদিকে ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। এখানে কিন্তু 1010, তার মানে কি দাঁড়াচ্ছে না 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু মহিলা জনসংখ্যা সেখানে কিন্তু বেশি, 1010 জন, অর্থাৎ সেখানে মহিলার সংখ্যা বেশি। নেদারল্যান্ড 1020, আমেরিকা যুক্তরাষ্ট্র 1031, এগুলো সবই কিন্তু 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু মহিলা জনসংখ্যার কথা এখানে বলা হচ্ছে। ফ্রান্সে সেটা দেখা যাচ্ছে যে 1041 জন, জাপানে 1053 জন, রাশিয়াতে তো সর্বোচ্চ 1162 জন মহিলা প্রতি 1000 জন পুরুষ জনসংখ্যা পিছু। এবার ধরো যদি কতগুলো আমরা উন্নয়নশীল দেশের কথা বলি, যেমন মালয়েশিয়া 971 জন, ইরাক 971 জন, চীন 943 জন, পাকিস্তান 943 জন, ভারত 940, ভুটান 909 জন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে যে 12টা দেশের কথা, এরকম প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটা বলা যায়, এখানে উদাহরণটাকে সংক্ষিপ্ত রাখার জন্য 12টা দেশের কথা বলা হলো, যার মধ্যে 6টি দেশকে আমরা এখানে উন্নত দেশ বলতে পারি, বাকি 6টি দেশ এখানে উন্নয়নশীল দেশ। এবং এই উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে এই যে নারী পুরুষ অনুপাতের পার্থক্যটা কোথায় সেটা তোমরা এখানে দেখতে পেলে। পরিসংখ্যানের মধ্যেই কিন্তু স্পষ্ট যে উন্নত দেশগুলোতে কিন্তু এই নারী পুরুষের অনুপাতটা কিন্তু অনেক বেশি, আর উন্নয়নশীল দেশগুলোতে এটা অনেকটা কম। এবার লিঙ্গ অনুপাতের নিয়ন্ত্রক গুলো কি কি, মানে কোন বিষয়গুলো এই যে নারী পুরুষের যে অনুপাত সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। অনেকগুলো বিষয় রয়েছে, যেমন প্রথমেই বলা হচ্ছে যে জন্মহার। একটি দেশে প্রতিদিন
যত সংখ্যক নবজাতক শিশুর জন্ম হয় তার মধ্যে শিশু কন্যার সংখ্যা বেশি হলে নারী পুরুষ অনুপাত বৃদ্ধি পায়, অন্যদিকে শিশু কন্যা সংখ্যা কম হলে নারী পুরুষ অনুপাত কম হবে, এটা খুব স্বাভাবিক হিসেব। মৃত্যু হার, যে কোনো দেশে মোট মৃত মানুষের মধ্যে যদি মহিলার সংখ্যা বেশি হয় তাহলে নারী পুরুষ অনুপাত হ্রাস পাবে, আর মৃত মহিলার সংখ্যা যদি কম হয় তাহলে সেখানে নারী পুরুষ অনুপাত বেশি হবে, এটাও স্বাভাবিক বিষয়। তৃতীয় হচ্ছে পরিব্রাজন, যদি একটি দেশের অধিক সংখ্যায় পুরুষ অন্যত্র পরিব্রাজন করে তাহলে সেই দেশে পুরুষ পিছু নারীর সংখ্যা বাড়ে, অর্থাৎ লিঙ্গ অনুপাত বৃদ্ধি পায়। অর্থাৎ কোন একটি দেশে আহ আমি আগের দিন বলেছিলাম পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর বলেছিলাম, তো যে কোনো কারণেই হোক দেশের বা কোনো একটি অঞ্চলের পুরুষ যারা, তারা যদি দেশত্যাগ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, স্বাভাবিকভাবেই সেখানে সেই দেশে পুরুষ জনসংখ্যার পরিমাণ কমে গিয়ে মহিলা জনসংখ্যার পরিমাণ বেড়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু পরিব্রাজনের একটা ফল হতে পারে। আর নারী শিক্ষার সুযোগ, কোনো দেশে নারী শিক্ষার বিস্তার ঘটলে নারী শিক্ষিত হয়ে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মগুলোতে অংশগ্রহণ করে, সমাজ অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে উন্নত হয়, ফলে নারী মৃত্যুর হার সেখানে হ্রাস পায় এবং লিঙ্গ অনুপাতও বৃদ্ধি পায়। তো এগুলো হচ্ছে কতগুলো স্বাভাবিক বিষয় যেগুলো এই লিঙ্গ অনুপাতকে স্থূলভাবে নিয়ন্ত্রণ করে। জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন, নারী শিক্ষার সুযোগ, এই সমস্ত বিষয়গুলো। এরপর হচ্ছে বয়স ভিত্তিক লিঙ্গ অনুপাতের গুরুত্ব কি। কোন দেশের বয়সভিত্তিক লিঙ্গ অনুপাত বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, তার আলোচনায় এবার আমরা প্রবেশ করছি। এবার আমরা এজ সেক্স রেশিওতে আমরা প্রবেশ করছি। নারী পুরুষ নারী কি কারণে জনসংখ্যার এই বয়সভিত্তিক লিঙ্গ অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে যে নারী পুরুষ জনসংখ্যা নির্ধারণ, সেখানে কোন দেশের বয়সভিত্তিক লিঙ্গ অনুপাত থেকে বয়স অনুসারে নারী আর পুরুষ জনসংখ্যা পৃথকভাবে আমরা জানতে পারি। এটা হচ্ছে একদম প্রাথমিক একটি বিষয়, যে একটা নির্দিষ্ট বয়ঃক্রমের মধ্যে বা গ্রুপের মধ্যে, যেটার কথা আমি আগেও বলেছিলাম যে কতজন মহিলা কতজন পুরুষ রয়েছে সেটা আমরা সর্বাগ্রে জানতে পারছি এখান থেকে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন দেশের তুলনা, বিভিন্ন দেশের বয়সভিত্তিক স্ত্রী পুরুষ অনুপাত তুলনা করে দেশের সামাজিক বা অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমি একটা দেশের সাথে আরেকটা দেশের একটা বয়স ভিত্তিক লিঙ্গ অনুপাতের যদি আমি তুলনামূলক আলোচনা করি, একটু আগে আমরা উন্নত দেশ, 6টি উন্নত দেশ আর 6টি উন্নয়নশীল দেশের লিঙ্গ অনুপাত আমরা আলোচনা করছিলাম, কোন দেশে বেশি কোন দেশে কম, সেগুলো আমরা এখান থেকে করতে পারি বয়স ভিত্তিক যদি আমরা জানতে পারি। অর্থনৈতিক উন্নতি সম্পর্কে একটা ধারণা তৈরি করা যেতে পারে, যে লিঙ্গ অনুপাত থেকে সেই দেশের আর্থিক উন্নয়নের একটা পরিচয় জানা যেতে পারে, যে কোন দেশে কতটা উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়, সেটা কিন্তু প্রতিফলিত হয় তার এজ সেক্স রেশিওর মধ্যে বা বয়স ভিত্তিক লিঙ্গ অনুপাতের মধ্যে। ভবিষ্যৎ জনবৃদ্ধি সম্পর্কে কিছুটা অনুমান করা যায়, যে জন্মকালীন স্ত্রী পুরুষ অনুপাত বিবেচনা করে ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে কিছুটা অনুমান সেখানে আমরা করতে পারি। আর সমাজ বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও একটা ধারণা আমরা সেই এজ সেক্স রেশিও বা বয়স ভিত্তিক লিঙ্গ অনুপাত থেকে কিন্তু তৈরি করে নিতে পারি। এই গেল বয়স ভিত্তিক লিঙ্গ অনুপাত তার বিষয়টি। এরপর দেখো জনসংখ্যা কাঠামো বা বয়স লিঙ্গ পিরামিড। এবার এটাকে কিছুটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে সেটা বিষয়ে এবার আমরা প্রবেশ করছি। প্রথমে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে, সংজ্ঞাতে বলা হচ্ছে যে জনসংখ্যা কাঠামো বা জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝায়। সেখানে বলছে যে দেশের মোট জনসংখ্যা বয়স এবং নারী পুরুষ অনুপাতে অনুসারে শ্রেণীবদ্ধ করে একটি শঙ্কু আকৃতির কাঠামো বা পিরামিডের সাহায্যে প্রকাশ করাকে বলা হচ্ছে জনসংখ্যা কাঠামো বা জনসংখ্যা পিরামিড। একে বয়স লিঙ্গ পিরামিড বা এজ সেক্স পিরামিডও বলা হয়। এই পিরামিডের অনুভূমিক অক্ষে অর্থাৎ হরাইজন্টাল এক্সিসে নারী ও পুরুষ, সাধারণভাবে ডান দিকে নারী এবং বাঁ দিকে পুরুষ, আমি পরে এই গ্রাফটা দেখাচ্ছি,
থাকে এবং উল্লম্ব অক্ষে অর্থাৎ ভার্টিক্যাল এক্সিস বরাবর সেখানে বয়স দেখানো হয়। আর অনুভূমিক স্তরগুলি সাহায্যে বোঝানো হয় বয়স অনুসারে নারী পুরুষের শতকরা হিসেব। তোমরা এখানে, যেখানে এখন আমার কার্সারটা ঘুরছে, এইটা হচ্ছে এই ধরনের একটা এজ সেক্স পিরামিড বা বয়স লিঙ্গজনিত পিরামিড। পিরামিড বলা হচ্ছে এই কারণে যেহেতু ওপর দিকে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এখানে মহিলা জনসংখ্যাকে দেখানো হয়েছে, আর বাঁ দিকে কার্সারটা দেখো, বাঁ দিকে এখানে কিন্তু পুরুষ জনসংখ্যাকে দেখানো হয়েছে। ঠিক আছে? আর এই যে ভার্টিক্যাল এক্সিস বা উল্লম্ব অক্ষ বরাবর বয়সগুলোকে এখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, যে 0 থেকে 4 মানে 0 থেকে 4 বছর বয়সী কত জনসংখ্যা রয়েছে, তার মধ্যে মহিলা কত, পুরুষ কত। 5 থেকে 9 বছর বয়স, সেখানে মহিলা কত, পুরুষ কত। 10 থেকে 14, 15 থেকে 19, এরম ভাবে কিন্তু একদম 100+ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং দেখা হচ্ছে যে কোন বয়ক্রমের মধ্যে, বয়ক্রম বলতে এখানে আমি যে 15 থেকে 19 এটা একটা বয়ক্রম, 20 থেকে 24, 25 থেকে 29, কোন বয়ক্রমে কতজন পুরুষ রয়েছে আর কতজন মহিলা রয়েছে কোন একটি দেশে বা কোন একটি অঞ্চলে, সেটা যখন এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং তার মধ্যে এরকম যদি কতগুলো আহ অনুভূমিক স্তম্ভের সাহায্যে পুরুষ এবং মহিলা জনসংখ্যাকে যদি আমরা দেখাই, তাহলে সেটাই হয়ে যাচ্ছে কিন্তু বয়স লিঙ্গ পিরামিড বা এজ সেক্স পিরামিড। ঠিক আছে? এর কতগুলো বৈশিষ্ট্য এবং তাৎপর্য রয়েছে, সেগুলো কি, যে কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বোঝার ক্ষেত্রে জনসংখ্যা পিরামিডের কিন্তু একটা আলাদা গুরুত্বই রয়েছে। পিরামিডের নিচের অংশ বেশি স্ফীত ও বা প্রশস্ত হলে বোঝায় যে দেশে শিশু ও অল্প বয়স্কদের প্রাধান্য বেশি, সুতরাং জন্মহার বেশি। যেমন এখানটায় দেখো নিচে 0 থেকে 4 সব থেকে অনুভূমিক স্তম্ভগুলোর মধ্যে নারী পুরুষ দুদিকেই দেখো একদম নিচের দিকে যে বয়ঃক্রমটা রয়েছে 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, এই সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে জনসংখ্যাটা কিন্তু সব থেকে বেশি। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে শিশুদের সংখ্যা বেশি বা অল্প বয়স্কদের প্রাধান্য বেশি। তার মানে হচ্ছে এই দেশে বা এই অঞ্চলে জন্মহারটা বেশি। আর কি বোঝা যায়? অন্যদিকে পিরামিডের মধ্যভাগ যদি স্ফীত হয়, এই পিরামিডের মাঝখানটা যদি এই স্তম্ভগুলো যদি বড় হয় ওপরে আর নিচের স্তম্ভের তুলনায়, তাহলে কি বোঝাবে? তাহলে বোঝাবে যে সেই দেশে জনশক্তিতে যুবা ও পূর্ণবয়স্কদের সংখ্যাধিক্য রয়েছে। যেহেতু যুবা ও পূর্ণবয়স্করা দেশের কার্যকরী জনশক্তি বা কর্মক্ষম জনসংখ্যা, তাই এদের প্রাধান্য সমাজ তথা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত বহন করে। অর্থাৎ কোনো দেশের এজ সেক্স পিরামিডের ক্ষেত্রে যদি দেখা যায় এই যে মধ্যবয়সীদের মধ্যে জনসংখ্যার পরিমাণটা বেশি, সেগুলো এই আমরা বারগুলো এখানটা লম্বা হবে, সেগুলো আমরা পরে দেখবো আমরা। তাহলে কিন্তু বোঝা যাবে যে সেখানে কিন্তু অর্থনৈতিক উন্নতির হারটা বেশি হতে চলেছে, তার কারণ সেখানে কর্মক্ষম বা সক্ষম জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। আবার পিরামিডের একেবারে ওপরের অংশ যদি খুব সংকীর্ণ হলে বোঝায় জনশক্তিতে বেশি বয়স্ক বা বৃদ্ধদের সংখ্যালপতা, যা অনুন্নত চিকিৎসা ব্যবস্থা সহ বহু আর্থসামাজিক সমস্যাকে নির্দেশ করে। অর্থাৎ ওপরের দিকে যদি দেখা যায় যে এই যে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, এইখানে গিয়ে যদি দেখা যায় জনসংখ্যা কম, সেটা কিন্তু আবার আরেকটা জিনিসকে ইন্ডিকেট করতে পারে। সেটা কি না, মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে বৃদ্ধদের সংখ্যা সেখানে কম, যা নাকি সেই দেশের অনুন্নত চিকিৎসা ব্যবস্থাকে পরিদর্শিত করতে পারে। অর্থাৎ সেখানে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত বলে বয়স্ক মানুষ কিন্তু বেশি দিন বাঁচছে না, তারা কিন্তু মারা যাচ্ছে। সেটাকে এইভাবে কিন্তু দেখানো যেতে পারে। সুতরাং এইভাবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা এই যে পিরামিডটা, সেই বয়সগত যে লিঙ্গভিত্তিক যে পিরামিড, সেই
বয়সভিত্তিক লিঙ্গ পিরামিডকে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। এবার কতগুলো প্রকারভেদ রয়েছে এই লিঙ্গ পিরামিডের, যার বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। যে প্রথম শ্রেণীর পিরামিড বা টাইপ 1, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কি বলছে? প্রথম শ্রেণীর পিরামিডে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি বা অনিয়ন্ত্রিত হলে এই ধরনের পিরামিড সৃষ্টি হয়। এখানে পিরামিডের এক্স বা অনুভূমিক অক্ষ চওড়া এবং পার্শ্বরেখার ঢাল অবতল আকৃতিতে খুব দ্রুত বৃদ্ধি পেয়ে ওয়াই বা উল্লম্ব অক্ষের শীর্ষবিন্দুতে মিশেছে। অর্থাৎ জন্মহার অনিয়ন্ত্রিত বা বেশি বলেই 15 বছর বা তার কম বয়সী কিশোর কিশোরী ও শিশুর সংখ্যা বেশি, তাই পিরামিডের ভূমি অত্যন্ত প্রশস্ত। অন্যদিকে মৃত্যুহার বেশি হওয়ায় 60 বছর বা তার থেকে বেশি বয়সী বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা কম এবং সেজন্য পিরামিডের শীর্ষভাগ অতি সংকীর্ণ, যেটা আমরা একটু আগে দেখলাম। এইটা হচ্ছে সেই টাইপ 1 8-6 পিরামিড, যেখানে কম বয়সী অর্থাৎ এই 15 বছর পর্যন্ত জনসংখ্যা বেশি, তারপরে যত আমরা ওপর দিকে যাচ্ছি জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে সেখানে কমতে শুরু করেছে। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 কোনটাকে বলছে? দ্বিতীয় শ্রেণীর পিরামিড, যেটার ছবি আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে। ওপরে এই যে পাকিস্তান লেখা রয়েছে, পাকিস্তান 2014, সেখানে কি বলছে? জন্মহার বেশি ও শিশু মৃত্যুর হার ক্রমহ্রাসমান হলে এই ধরনের পিরামিড তৈরি হয়। এটা শুধু পাকিস্তান নয়, এরকম পাকিস্তানের মতন উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে এক্স বা অনুভূমিক অক্ষ বেশ চওড়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্স অক্ষটা বেশ চওড়া, এবং পার্শ্বরেখা দুটি প্রথমে কিছুটা খাড়াভাবে ওপর দিকে ওঠে। এই যে প্রথমে পার্শ্বরেখা বলতে কিন্তু এই যে একদম প্রান্ত বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাই সেটাকে আমরা এখানে বলছি পার্শ্বরেখা। প্রথম দিকে দেখো এই পার্শ্বরেখাটা কিন্তু খাড়াভাবে ওপর দিকে উঠে গেছে। পরে সামান্য অবতল আকৃতিতে ওয়াই বা উল্লম্ব অক্ষের শীর্ষবিন্দুতে মিশেছে, এরপরে কিন্তু কিছুটা অবতল আকৃতিতে গিয়ে ওপর দিকে মিশেছে। ঠিক আছে? এইটা হচ্ছে কিন্তু টাইপ 2 8-6 পিরামিড। এটা থেকেও কিন্তু যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে শিশু মৃত্যু আংশিক নিয়ন্ত্রণ করা এখানে সম্ভব হয়েছে, এবং তার জন্যই 15 বছরের নিচে জনসংখ্যা খুব বেশি, কিন্তু জনসংখ্যাও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু মৃত্যু কিছুটা কমলেও দারিদ্র্য, বেকারি, অপুষ্টিজনিত কারণে মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল বা লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু বেশি নয়। এর মধ্যে কিন্তু এই ভারত, পাকিস্তান ইত্যাদি এগুলো পড়ছে, বাংলাদেশ এরা পড়ছে। এরপরে হচ্ছে টাইপ 3 বা তৃতীয় শ্রেণীর পিরামিড কোনগুলোকে বলে, যেটা এখানে দেখানো হচ্ছে ফ্রান্স 2014 সালের জনগণনা অনুসারে। ফ্রান্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ফ্রান্স এটা একটা উদাহরণ, কারণ ফ্রান্সের এই যে পিরামিড 8-6 পিরামিড সেটা কিন্তু টাইপ 3 এর মধ্যে পড়ছে বলে এখানে ফ্রান্সের উদাহরণটা এখানে টানা হয়েছে। জন্ম ও মৃত্যুহার উভয়ই কমে গেলে মৌচাকের মতন দেখতে পিরামিড গড়ে ওঠে। এটা মৌচাকের মতন দেখতে একটা পিরামিড, যেখানে জন্মহার মৃত্যুহার দুটোই কমে যাচ্ছে। জন্মহার ও মৃত্যুহার এই শ্রেণীতে নিয়ন্ত্রিত হয় বলে এক্স অক্ষ তুলনামূলকভাবে বেশি চওড়া নয়, অর্থাৎ এই পিরামিডের মধ্যস্থলটি উত্তল ধরনের। এখানে উৎপাদক কর্মী ও মানুষের সংখ্যা বেশি। বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পিরামিডের তুলনায় কিন্তু অনেকটা বেশি। এখানে বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা আগের যে দুটো টাইপ আমরা দেখে এসেছি সেই দুটো টাইপের থেকে কিন্তু, অর্থাৎ টাইপ 1 আর টাইপ 2 থেকে কিন্তু টাইপ 3 তে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা বেশি, আবার কর্মক্ষম জনসংখ্যা সেটাও কিন্তু বেশি। একটা স্টেডি জনসংখ্যার গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে এইটা, যেটা কানাডার ক্ষেত্রে বলা হচ্ছে 2014 সালে। এই ধরনের পিরামিডের আকার ঘন্টা বা বেলের মতন, ঘন্টা ওই যে ওপর দিকটা ত্রিভুজের মতন, কিছুটা ঘন্টার মতন দেখতে, যার জন্য এটাকে বলা হচ্ছে ঘন্টা বা বেলের মতন। বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে কাজ বা শিক্ষার সুযোগ নিতে যুবা বয়সের মানুষের বেশি সংখ্যায় আগমনের ফলে উন্নত দেশসমূহে যুবা বয়সের মানুষের সংখ্যা বেড়ে গেলে দেশগুলিতে জনসংখ্যা পিরামিড ঘন্টা বা বেল আকৃতি ধারণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র,
তারপরে কানাডা বা ইউরোপের বেশ কিছু দেশ, সেখানে কিন্তু এইরকম জনসংখ্যা আমরা দেখতে পাই, বা তার যে পিরামিডের আকৃতিতে বেশি এইরকম দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে কর্মক্ষম মানুষ প্রচুর পরিমাণে সেখানে কিন্তু ইমিগ্রেশনের মাধ্যমে, আন্তর্জাতিক পরিব্রাজনের মাধ্যমে সেই দেশে প্রবেশ করছে। তার ফলে এখানে যুবা বয়সের মানুষ অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, এটা গেল চতুর্থ পর্যায়। আর পঞ্চম পর্যায়ের যেটা বলা হচ্ছে যে এই পিরামিড, যেটা আমরা ইটালির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই পিরামিড সেই সব দেশে দেখা যায় যেখানে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম। জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, ভালো করে বুঝতে হবে। এজন্য অল্প বয়সীদের সংখ্যা এই দেশগুলিতে কম, কিন্তু বয়স্কদের সংখ্যা বেশি। ছবিটা দেখি তোমরা বুঝতে পারছো, এখানে কম বয়সীদের সংখ্যা কিন্তু কম, আর মধ্যম জনগোষ্ঠী, এখানে দেখো যে স্তম্ভগুলো কিন্তু অনেক বেশি লম্বা। অর্থাৎ এই সমস্ত দেশগুলো কিন্তু এখানে জন্মহার কমে গেছে মৃত্যুহারের তুলনায়। তার ফলে কি হচ্ছে, জাপান, রাশিয়া, ইটালি এই সমস্ত দেশগুলোতে এই ধরনের H6 পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে। আলোচ্য পিরামিডের ভূমি অপ্রশস্ত, মানে খুব একটা চওড়া নয় বা সরু, কারণ জন্মহার কম হওয়ায় এখানে অল্প বয়সী ছেলেমেয়ের সংখ্যা অল্প। আবার ওই পিরামিডের মধ্যদেশ কিন্তু অনেকটা স্ফীত হয়, চওড়া হচ্ছে, কারণ যুবতী এবং প্রৌঢ়াদের সংখ্যা বেশি। দেখতেই পাচ্ছ আগের যে চারটে পিরামিড, তার তুলনায় কিন্তু এখানে প্রৌঢ়দের সংখ্যাও বেশি এবং যুবক সংখ্যা তো অনেক বেশি, যুবক যুবতীদের সংখ্যা। তো এটাও কিন্তু একটা উন্নয়নশীল দেশের পরিচায়ক। তো এই হচ্ছে H6 পিরামিড, যেখানে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন দেশে জনসংখ্যার উপর ভিত্তি করে, মূলত বয়স ভিত্তিক জনসংখ্যার উপর ভিত্তি করে কিভাবে আমরা এই ধরনের H6 রেশিও তৈরি করে তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই দেশের আর্থসামাজিক ব্যবস্থা বা সেই আর্থসামাজিক ব্যবস্থার উপরে জনসংখ্যার কি প্রভাব সেখানে পড়ছে। এরপর আমরা চলে যাচ্ছি বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনের একটা ছোট্ট পরিসংখ্যানের আলোচনা। এটা নিয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে, তাহলে এখানে একটুখানি আলোচনা করে নিই যে 724 কোটি জনসংখ্যা অতিক্রম করে গেছে, বর্তমানে এটা আরো বেড়ে গেছে। বিশ্বের এই যে বিপুল জনসংখ্যা, সেটা কিন্তু স্থলভাগের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে নেই। কোথাও জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, জমির অভাবে মানুষ আজীবন নদীতে নৌকায় বসবাস করছে, এরকমও দেখতে পাওয়া গেছে, যেটা চীনের ইয়াংসিকিয়াং বদ্বীপে দেখতে পাওয়া যাচ্ছে, বা ঘিঞ্জি বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে, ভারত সহ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে আমরা দেখতে পাই। আবার এরকমও জায়গা আছে পৃথিবীতে যেখানে মাইলের পর মাইল গেলেও কোনো বসতি চোখে পড়ে না, দিগন্ত বিস্তৃত জনশূন্য ভূমি, সাহারা মরুভূমি অঞ্চল বা তুন্দ্রা ভূমি অঞ্চল, সেই সমস্ত জায়গায়। তো জনসংখ্যার বন্টনের মানচিত্রটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা প্রায় 90% বসবাস করছে কিন্তু স্থলভাগের মাত্র 10% স্থানে, অন্যদিকে মাত্র 10% মানুষ বসবাস করছে স্থলভাগের শতকরা 90% অঞ্চলে। এটা আগেও আমরা আলোচনা করেছি। আর যদি আমরা মহাদেশ ভিত্তিক জনসংখ্যার বিন্যাস যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বের প্রায় 60% মানুষ, মানে 60% মানুষ বসবাস করছে কিন্তু এশিয়াতে। এই যে তালিকাটা রয়েছে, টেবিলটা রয়েছে, টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছ যে 60% মানুষ বসবাস করছে কিন্তু এশিয়াতে, আফ্রিকাতে প্রায় 15.5%, ইউরোপ 10.4%, দক্ষিণ আমেরিকায় 8.6%, উত্তর আমেরিকায় 5%, ওশিয়ানিয়া মহাদেশ 0.5%। তাহলে বুঝতেই পারছো যে যদি আমরা মহাদেশ ভিত্তিক জনসংখ্যার বন্টন যদি দেখি, সেখানেও কিন্তু একটা বড় ডিসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি, অসাম্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এর কারণগুলো নিয়ে এবার এখানে আলোচনা করা হয়েছে যে বিশ্বব্যাপী অসম জনবন্টনের কারণ কি, কজেস অফ গ্লোবাল আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন। এগুলোকে কিন্তু বেশ কয়েকটি কারণে ভাগ করা হয়েছে। যে প্রথমেই আছে প্রাকৃতিক কারণ।
প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। উচ্চ অক্ষাংশের যে সমস্ত জায়গাগুলো, যেমন মেরু অঞ্চল বা তার যে আশেপাশের অঞ্চল, অত্যন্ত ঠান্ডা, বছরের অধিকাংশ সময় সেখানে আহ আহ, ভূমিরূপ বরফাবৃত থাকে, তার ফলে সেখানে কোনো ধরনের অর্থনৈতিক কাজ বা কৃষিকার্য করা সম্ভব নয়। এই কারণে সেই জায়গাগুলো কিন্তু এমনিতেই জনবিরল হয়ে পড়ছে, যে কারণে কানাডার উত্তর দিকের অংশ, রাশিয়ার উত্তর দিকের অংশ বা গ্রিনল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জনবিরলতা এমনিতেই কিন্তু আমরা দেখতে পাই। আবার নিম্ন এবং মধ্য অক্ষাংশে কিন্তু এই ধরনের কোনো অসুবিধা দেখতে পাওয়া যায় না বলে সেখানে কিন্তু জনবসতির ঘনত্ব অনেক বেশি, যেমন ভারত, বাংলাদেশ, জাপান, এই সমস্ত জায়গাগুলো। ভূমিরূপগত বিষয়টাও কিন্তু জনবন্টনের ক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসেবে কাজ করে। অর্থাৎ বন্ধুর মানে এখানে উঁচু নিচু এবড়ো খেবড়ো জমি, পাথুরে জমি, যেগুলো চাষাবাদের জন্য অনুকূল নয়, যেখানে ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতে পারে না, সেই সমস্ত জায়গাতে স্বাভাবিকভাবেই জনবন্টন সেভাবে গড়ে ওঠে না বা জনবিন্যাস সেভাবে আমরা দেখি না, যে কারণে পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যা বা জনবসতি কম। অন্যদিকে সমতল ভূমিতে চাষাবাদ ভালো হয়, উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের সুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জনবন্টনের ক্ষেত্রে একটা পিভটাল কারণ হিসেবে কাজ করে। তৃতীয় হচ্ছে জলবায়ু। এই জলবায়ুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আহ, অনুকূল যদি জলবায়ু হয়, যে জলবায়ু চাষবাসের ক্ষেত্রে উপযুক্ত এবং আহ, জীবন এবং জীবিকার জন্য যদি উপযুক্ত হয়, তাহলে সেই ধরনের জলবায়ুযুক্ত অঞ্চলে কিন্তু জনঘনত্ব বেশি হবে, সেটা পৃথিবীর যে অঞ্চলেই থাকুক না কেন, সেটা আমাদের ভারতবর্ষই হোক বা ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশ বা অন্য কোনো মহাদেশ হোক, সেখানে কিন্তু আমরা জনঘনত্ব বেশি দেখতে পাবো। কিন্তু যদি অস্বাস্থ্যকর জলবায়ু কোনো জায়গায় দেখতে পাওয়া যায় বা জীবন জীবিকার জন্য প্রতিকূল জলবায়ু যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই, অত্যন্ত ঠান্ডা বা অত্যন্ত গরম, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু জনবিরল বা অতি জনবিরল স্থানে পরিণত হয়। এছাড়া নদ নদী, হ্রদ, অর্থাৎ এগুলো হচ্ছে জলের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারের পরিপ্রেক্ষিতেও যদি আমরা দেখি যে আহ, মানুষ যুগে যুগে সেই সমস্ত জায়গাতেই তার বসতি স্থাপন করেছে বা করতে চেয়েছে যেখানে কাছাকাছি জায়গায় জলের কোনো উৎস রয়েছে, কারণ জলের অপর নাম জীবন। তো এই কারণে যেখানে এই ধরনের জলভাগ রয়েছে, সেটা নদী, হ্রদ, সুপেয় হ্রদ, খাল, বিল, যাই হোক না কেন, সেই সমস্ত জায়গায় কিন্তু জনবসতির ঘনত্ব অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি। এরপর হচ্ছে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং খনিজ সম্পদ, তিনটাকেই যদি একসঙ্গে নিয়েই যদি আমি বলি, মৃত্তিকা এটাও কিন্তু কৃষি ভিত্তিক বিষয় একটা। অর্থাৎ মৃত্তিকা যদি উর্বর হয় তাহলে সেখানে কৃষিকার্য ভালো হবে, আর কৃষিকার্য ভালো হলে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হবে। সুতরাং মৃত্তিকা এইভাবে কিছুটা পরোক্ষভাবে জনসংখ্যার বন্টনকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে মৃত্তিকা যদি অনুর্বর প্রকৃতির হয়, তাহলে সেখানে জনসংখ্যার ঘনত্ব খুব একটা বেশি আমরা দেখতে পাই না। সেটা ভারতের ক্ষেত্রেও যেরকম আমরা দেখতে পাই, ভারতের বাইরে বিভিন্ন দেশ বা মহাদেশেও কিন্তু এই একই বিষয়টি প্রযোজ্য। স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও বলা হচ্ছে যে মালয়েশিয়া এবং আমাজন অববাহিকা, এই দুটি অঞ্চলই কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, কিন্তু আমাজন অববাহিকা অঞ্চলটা কিন্তু ঘন অরণ্যে ঢাকা বলে সেই জায়গাটা জনবিরল। অন্যদিকে মালয়েশিয়াতে বনভূমি থাকলেও, অবশ্যই সেখানে বনভূমি রয়েছে, কিন্তু সেটা আমাজন অববাহিকার মতন গভীর না হওয়ায় সেখানে জনবসতি বিস্তারে সেরকম কোনো অসুবিধা হয়নি। এছাড়া তুষারপাত অধ্যুষিত সরলবর্গীয় অরণ্যভূমির জলবায়ু জনবসতি গড়ে তোলার প্রতিকূল হলেও বহু মানুষ নরম কাঠ সংগ্রহের উদ্দেশ্যে এই বনভূমির কাছাকাছি বসতি গড়ে তুলছে, এটাও একই রকম ভাবে সত্য। সুতরাং স্বাভাবিক উদ্ভিদ একদিকে যেরকম কোন একটি অঞ্চলকে জনবিরল করে তুলছে, অন্যদিকে কিন্তু সেই স্বাভাবিক উদ্ভিদই কোন একটি অঞ্চলকে কিন্তু জনবসতিপূর্ণ করে তুলতে পারে। সেটা নির্ভর করছে যে সেই স্বাভাবিক উদ্ভিদকে মানুষ কিভাবে কাজে লাগাচ্ছে। আর খনিজ সম্পদের ক্ষেত্রেও সেটা একই রকম ভাবে সত্য, অর্থাৎ খনিজ সম্পদ যেখানে পাওয়া যাচ্ছে সেই খনিজ সম্পদের আকর্ষণে সেই অঞ্চলগুলোতে আস্তে আস্তে
জনবসতির বিস্তার ঘটতে দেখা যায়। সেটা আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও দেখেছি। ছোটনাগপুর অঞ্চলে এরকম একাধিক জনবসতি গড়ে উঠেছে একটার পর একটা। ভারতের বাইরে বিভিন্ন দেশে বা মহাদেশেও আমরা দেখেছি, যেমন অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চল, সেটাও কিন্তু স্বর্ণখনির দৌলতে সেখানেও কিন্তু ঘনবসতি গড়ে উঠেছে। কালগুর্লি বা কুলগার্ডি ইত্যাদি যে শহরগুলো গড়ে উঠেছে সেখানে, সেগুলো কিন্তু ওই কারণে খনিজ সম্পদের আহ প্রাপ্যতার উপর ভিত্তি করে। এবার যদি আমরা অপ্রাকৃতিক যে সমস্ত কারণগুলো রয়েছে জনবসতি অসম বন্টনের ক্ষেত্রে, যেগুলো কার্যকরী ভূমিকা পালন করছে, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক অবস্থা, সাংস্কৃতিক উন্নতি, এরকম কতগুলি বিষয়। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যেসব অঞ্চলগুলো অর্থনৈতিক দিক থেকে উন্নত, শিল্পোন্নত বা যোগাযোগ ব্যবস্থা ভালো, যেখানে জীবিকা নির্বাহের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, সেই সমস্ত জায়গায় স্বাভাবিক কারণেই কিন্তু মানুষ বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং সেখানে কিন্তু জনবসতির ঘনত্ব অনেক বেশি। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূল অঞ্চল, কানাডার দক্ষিণ পূর্ব অংশ, উত্তর পূর্ব উত্তর পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চল, এই কারণেই কিন্তু ঘন জনবসতি সেই অঞ্চলে কিন্তু গড়ে উঠেছে। আবার যদি রাজনৈতিক অবস্থার দিকে আমরা চোখ ফেরাই, তাহলে দেখা যাবে যে এই রাজনৈতিক অবস্থাও কিন্তু অনেক ক্ষেত্রে জনবসতির বিন্যাসের ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। কি সেটা? যেমন আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই যদি আমরা দেখি, 1947 সালে দেশ বিভাগের পর ভারতের 3টি অংশে জনসংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। তার একটি হচ্ছে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব ও সংলগ্ন হরিয়ানা, দিল্লি অঞ্চল। দ্বিতীয়টা হচ্ছে পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য। আর তৃতীয় অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের আসাম এবং ত্রিপুরা। কারণ এই 3টে অঞ্চল ভারতের, আহ, তারা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি। 47 সালে তোমরা সবাই জানো ভারত স্বাধীন হলো এবং ভারত দ্বিখণ্ডিত হলো। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুদিকে দুটো আহ, আহ, একটাই স্বতন্ত্র রাষ্ট্র তৈরি হলো, পাকিস্তান, যার একটা অংশ পূর্ব এবং আরেকটা অংশ পশ্চিম পাকিস্তান, এবং ভারতবর্ষ একটা। তো এইখান থেকে প্রচুর মানুষ কিন্তু সেই সময় ভারতে প্রবেশ করতে শুরু করলো। শুধু তাই নয়, পরবর্তীকালে 70-71-এ যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যখন আহ, যুদ্ধ হয়, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে 1971-এ মুক্তিযুদ্ধের পরে আহ, পূর্ব পাকিস্তান স্বাধীন একটি দেশ হিসেবে আহ, পৃথিবীর মানচিত্রে উঠে এলো, যার তখন নতুন নাম হলো বাংলাদেশ। সেই সময়ও কিন্তু প্রচুর মানুষ সেখান থেকে আহ, পশ্চিমবঙ্গ, তারপরে অসম, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলে কিন্তু চলে আসে। তো এটাও কিন্তু একটা অন্যতম কারণ, রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক অস্থিরতা, দেশভাগ, যুদ্ধবিগ্রহ, এই সমস্ত কারণেও কিন্তু জনসংখ্যার বিন্যাসের পরিবর্তন ঘটতে পারে। তৃতীয়ত হচ্ছে সামাজিক সাংস্কৃতিক উন্নতি। শিক্ষা সংস্কৃতি উন্নতি হলে সেই দেশে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু কম হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার অনুন্নত ও উন্নতিশীল দেশগুলিতে বর্তমানে দ্রুত হারে জনসংখ্যা বাড়লেও বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, এখানে কিন্তু উন্নত দেশগুলোতে বিগত কয়েক বছরে জনসংখ্যা প্রায় একই আছে। এর মধ্যে আবার কোনো কোনো দেশে জনসংখ্যা কিছুটা কমেওছে। সুতরাং সাংস্কৃতিক উন্নতির ওপরে মানুষের মানসিকতার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কিন্তু জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে আহ, পরিবর্তন আসলেই দেখা যাবে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু তার একটা প্রভাব পড়ছে, যেটা এখানে আমরা উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ, এই দুটো ভাগ করে আমরা এখানে আলোচনায় দেখলাম। সামাজিক অবস্থা বা পরিব্রাজন, এক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেও কিন্তু দেখা যায় যে আহ, যে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন, আহ, তাদের মধ্যে পুত্রকে দিয়ে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার একটা সংস্কার রয়েছে। এর ফলে দুই ধর্মের অধিকাংশ মানুষের মধ্যেই পুত্রের জন্য একটা আকাঙ্ক্ষা কিন্তু অত্যন্ত তীব্র, এবং এটাই কিন্তু অনেক ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ হয়ে দাঁড়ায়। এই সংস্কার পরোক্ষভাবে ভারতে, মায়ানমারে ও শ্রীলঙ্কায়
জনসংখ্যা বৃদ্ধিতে কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করেছে বলে অনেকে মনে করছেন। এটা হচ্ছে সামাজিক অবস্থান। আহ এছাড়া পরিব্রাজন নিয়ে তো আমরা একটা ক্লাসে পুরো আলোচনা করেছি। তো সেখানে তোমরা বুঝতেই পেরেছো যে অন্তর্মুখী পরিব্রাজন বা বহির্মুখী পরিব্রাজন দুটো কিভাবে কোন একটি দেশ বা অন্তর্দেশীয় যে ব্যবস্থা রয়েছে তার মধ্যে জনসংখ্যার বিন্যাসে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। তো সেটাও কিন্তু জনসংখ্যার অসম বন্টনের ক্ষেত্রে একটা অন্যতম বড় ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়, যেখানে আমরা জনসংখ্যার পরিবর্তনের অন্যতম দুটি নির্ধারক সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর আলোচনা করলাম আমরা যে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলো সম্পর্কে, যেখানে আমরা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণগুলো সম্পর্কে আলোচনা করলাম। এর পরের দিন ভার্চুয়াল ক্লাসে আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। সুতরাং আবার আমরা পরের ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সুতরাং আজকের মতন আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হলো।